বিধিসম্মত সতর্কীকরণ দেব। এমনি আমরা বলি যে হানা টেলস কোনো কুসংস্কার বা কোনো রকম অন্ধবিশ্বাসে প্রমোট করে না, শুধু এটাকে এন্টারটেনমেন্ট একটা পারপাস হিসেবে নাও, তোমাদেরকে এন্টারটেন করাই আমাদের উদ্দেশ্য হিসেবে নাও, গল্পগুলোকে নিজেদেরকে এন্টারটেনড মানে হওয়ার জন্য নিজেরা শোনো। কিন্তু তবুও আমরা বলবো আজকের গল্পটা বলার আগে যে ভালোবাসা সম্বন্ধে যাদের বিশ্বাসটা খুব নড়বড়ে, নিজেদের সম্বন্ধে যাদের ধারণাটা, যারা একটু সরল সাদাসিধে টাইপের, তারা খুব একটা গল্পটা শুনো না। কারণ শুনলে কিন্তু ভালোবাসার সম্বন্ধে হয়তো ভালো লাগার বদলে ভালো একটা ভয়ের সৃষ্টি হবে, সেটা আমি চাই না। কারণ সব মানুষ পৃথিবীতে সমান নয়। তবে একটা জিনিস, হ্যালো সোনালি দিয়ে আমি কোনো কমেন্টস দেখতে পাচ্ছি না, এই কারণে মোবাইলটা ওখানে আছে, চার্জ হচ্ছে, আমি নিয়ে আসছি দাঁড়াও। তার কারণটা হচ্ছে আজকে ভালোবাসা অনেকগুলো গান মনে পড়ছে। যেমন আরেকটা গান বলি, ভালোবাসা ছাড়া আর আছে কি, ভালোবাসা ছাড়া আর আছে কি, ভালোবাসা হলো নিঃশ্বাস এ দেহে, ভালোবাসা হলো নিঃশ্বাস এ দেহে, নিঃশ্বাস বিনা মানুষ কখনো বাঁচে কি, ভালোবাসা ছাড়া আছে কি। ভালোবাসা ছাড়া মানুষ যেমন বাঁচে না, কিন্তু সেই ভালোবাসায় যদি প্রাণঘাতী হয়, সেই ভালোবাসায় যদি তরতাজা প্রাণগুলো, বলতেও কেমন মানে গাটা শিরশির করে ওঠে না। ঠিক 2 বছর আগে এরকমই একটা ভালোবাসার পরিণতিতে, প্রচন্ড ভালোবাসার পরিণতি ঘটেছিল একটা মর্মান্তিক মৃত্যু দিয়ে। কোথায়? কেরালাতে। 24 বছর বয়স ছিল ছেলেটার। তার রায় এই জানুয়ারি মাসে বেরিয়েছে, 2025 জানুয়ারি মাসে, 3রা জানুয়ারি সম্ভবত রায়টা বেরিয়েছে। এবং না, 3রা জানুয়ারি বেরোয়নি, রায়টা বোধহয় বেরিয়েছে 28 জানুয়ারি, 28 মানে 20 তারিখে বেরিয়েছে। ব্যাপারটা অতটা আর তোমাদের জটিল করে বলবো না, এবার খোলসা করে বলি। শ্যারন রাজ কেরালার তিরুবনন্তপুরমে একজন 24 বছরের একজন অল্প বয়সী ছেলে। আজ থেকে 2 বছর আগে তার বয়স ছিল কত? 23 বছর। 24 বছরও হয়নি, 23 বছর বয়স ছিল। কারণ আজকের দিন বেঁচে থাকলে তার বয়স হতো 25 বছর, তাহলে 2 বছর মাইনাস করলে 23 বছর হচ্ছে। তার নাম হচ্ছে শ্যারন রাজ। কেরালার তিরুবনন্তপুরমে তার জন্ম। বাবা জয়রাজ, মা প্রিয়া আর এক ভাই শিবন। অবস্থাপন্ন ঘরের ছেলে একেবারেই নয়, কিন্তু খুব ছোট্টবেলা থেকেই খুব মেধাবী এবং মা বাবার প্রচুর স্বপ্ন তাদের 2 ছেলেকে নিয়ে, স্পেশালি বড় ছেলেকে নিয়ে। কারণ বড় ছেলে যেহেতু লেখাপড়ায় প্রচণ্ড মনোযোগী, প্রচণ্ড ভালো, তাই প্রচণ্ড কষ্ট করে অনেক হার্ড ওয়ার্কিংয়ের মাধ্যমে টাকা জমিয়ে তার বাবা তাকে একটা ভালো কলেজে, নামি দামি কলেজে ভর্তি করে দেয়। সেটা কোথায়? কন্যাকুমারিকার কাছাকাছি। কারণ তামিলনাড়ু এবং কন্যাকুমারিকা, এই যে দুটো জায়গা, আমাদের দুটো স্টেট মনে হতে পারে, কিন্তু জায়গাটা কিন্তু পাশাপাশি। ফলে এইখানে যে কলেজ, একটা কলেজে যদি কেউ ভর্তি হয়, দুটো স্টেটের মানুষই ভর্তি হতে পারে, কোনো অসুবিধা হবে না। যেমন আমাদের এখানে মুর্শিদাবাদ এবং নদিয়ার যারা ছেলে মেয়ে, তারা অনেকে মুর্শিদাবাদে এসে পড়ে, অনেকে নদিয়ায় গিয়ে পড়ে। কারণ সরি এটা তো ডিস্ট্রিক্ট বলছি আমি, না স্টেট না, কোনো স্টেট এরকম পাশাপাশি মানে হয় না। কিন্তু তোমার ওই তামিলনাড়ু এবং যে কেরালা, সেটা কিন্তু পাশাপাশি। ফলে কেরালার ছেলেমেয়েরা তামিলনাড়ুতে পড়তে পারে,
আবার তামিলনাড়ুর ছেলেমেয়েরাও কিন্তু কেরালাতে পড়তে পারে, খুব একটা যে ডিস্টেন্স বেশি তা নয়, খুব দূরত্ব তা নয়। তো সেখানে কন্যাকুমারিকার মেয়ে, যার নাম হচ্ছে ভীষণ একটা সুন্দর নাম, গ্রীষ্মা। তো গ্রীষ্মা এবং শ্যারন রাজ, এই গ্রীষ্মা ছিল কেরালার, আর তামিলনাড়ুর ছিল আমাদের শ্যারন রাজ। না, শ্যারন রাজ ছিল কেরালা, গ্রীষ্মা ছিল তামিলনাড়ু। তো যাই হোক, এরা একই কলেজে ভর্তি হয়। আমার কোথাও গিয়ে একটু কনফিউশন হচ্ছে জায়গাটা নিয়ে, কারণ আমার ম্যাপ সম্বন্ধে খুব একটা জ্ঞান নেই। যদি কোনো কারণে ভুল হয় আমার বলতে, তাহলে ব্যাপারটা তোমরা ভুল ত্রুটি মানিয়ে নিও। কিন্তু আমি যেটুকু বুঝেছি সেটুকু থেকে বললাম। কারণ কেরালা, তামিলনাড়ু এরা সব পাশাপাশি, তো এইখানে একটা জায়গায় মেইন কলেজ থাকলে এইখানে খুব সহজে এসে কিন্তু দুটো স্টেট থেকে এসে পড়তে পারবে, এবং সেখানে কিন্তু কোনো এমন কিছু ডিস্টেন্সটা ম্যাটার করে না, এবং দুটো স্টেট থেকে দুটো ছেলে মেয়ে পড়তে যায়। শ্যারন রাজ, যে কিনা কেরালার, সে পড়তে যায় রেডিওলজি নিয়ে। আর যে আমাদের তামিলনাড়ুর গ্রীষ্মা, যে মেয়েটা, সে পড়তে যায় লিটারেচার নিয়ে। গ্রীষ্মা দেখতে অত্যন্ত সুন্দরী ছিল। লাভ অ্যাট ফার্স্ট সাইট, সেটা বোধহয় শ্যারন রাজের সেবার হয়েছিল। কারণ গ্রীষ্মা দেখতে ভীষণ, তার লুকটা খুব গ্রেসফুল ছিল, দেখতে খুব সুন্দর ছিল, কথাবার্তাও চৌকুস ছিল। আর আমাদের এই শ্যারন রাজ ছিল ভীষণ সহজ সরল প্রকৃতির ছেলে, সাধারণ ঘরের ছেলে, জীবনে স্ট্রাগল করে দাঁড়াবে এরকম একটা। আমি মোবাইলটা নিয়ে আসি, আমি না কোনো কমেন্টস করতে পারছি না, খুব প্রবলেম হয়ে যাচ্ছে। তো যাই হোক, তাদের দুজনের মধ্যে কিন্তু প্রেম হয়। কিন্তু গ্রীষ্মা ছিল খুব উচ্চাকাঙ্ক্ষী। স্বাভাবিক, সে সবার মন তো আর সমান হয় না। সে ছিল খুব উচ্চাকাঙ্ক্ষী, এবং সে চাইতো যে তার জীবনে সে খুব টাকা পয়সা, খুব ল্যাভিশলি থাকবে। কিন্তু অ্যাক্সিডেন্টলি হয়তো তার সঙ্গে বন্ধুত্ব হয়ে যায় আমাদের এই শ্যারন রাজের, যে কিনা অবস্থা তার খুব সাধারণ ছিল। থ্যাংক ইউ, এত প্রশংসা করেছো আমার, আমি তো না দেখলে পারতামই না পড়তে। মা, কমেন্টস গুলো চলে গেল। এত প্রশংসা করেছো আমার, আমি তো না দেখলে পারতামই না পড়তে। তো কি হয়েছে, শ্যারন রাজের সঙ্গে আমাদের এই গ্রীষ্মার কিন্তু সম্পর্কটা গভীর থেকে গভীরতর হতে থাকে, এবং একটা সময় গিয়ে এখনকার সম্পর্কে যেটা খুব কমন, সেটা হচ্ছে যে আমরা খুব ক্লোজলি মিশি, ফলে আমরা অনেককে ইন্টিমেট ভাবে জেনে যাই। আগে যে একটা বিয়ের পর একটা কৌতূহল ছিল, একটা বিয়ের পর একটা অদেখা অজানা একটা মানুষকে এক্সপ্লোর করা, সেটা মিটে যায়। যেমন ধরো, একটা মানুষের মধ্যে 100% কখনোই থাকে না, কিছু কামিয়া থাকে, কিন্তু একসঙ্গে থাকতে থাকতে তার কামিয়াগুলোকে তুমি ভালোবাসতে যদি শিখে যাবে, তুমি সেই কামিয়াগুলোকে এমন এনলার্জ করে দেখবে না যে তোমার সম্পর্কটা ছাড়তে হবে। এখন যেটা ব্রেকআপটা এখন একটা ইজি হয়ে গেছে, কিন্তু আমাদের মতো যুগে বা আমাদের মতো মেয়েরা ভাবতেই পারে না যে সংসার থেকে বেরিয়ে আসার কথা, মনে করে শেষ পর্যন্ত দেখব, কারণ এই মানুষটাকে ছাড়া থাকতে পারবো না। কিন্তু সবার মন মানসিকতা এক হয় না, এবং যার জন্য এটা হয়েছিল।
এই গ্রীষ্মা এবং শ্যারন রাজের মধ্যে ওরা একই কলেজে পড়তো, একজন লিটারেচার নিয়ে এবং শ্যারন রাজ পড়তো আমাদের ইয়ে নিয়ে, কি যেন বলোটাকে, রেডিওলজি নিয়ে। তো ওদের মধ্যে মেলামেশা যখন প্রবল হয়, হওয়ার পর কিছু মাস পর ওর মোহটা কেটে যায় মেয়েটার ছেলেটার প্রতি, এবং বুঝতে পারে যে ছেলেটা খুব সাধারণ ঘর থেকে উঠেছে, স্ট্রাগলার, ওকে জীবনে দাঁড়াতে গেলে বহু এখন লড়াই করতে হবে। একে বিয়ে করে প্রথম থেকেই ল্যাভিশলি থাকা যাবে না, অন্তত হয়তো সুইজারল্যান্ডের মতন জায়গায় হানিমুন প্ল্যান করা যাবে না। তো তখন মেয়েটা বাড়িতে তার মাকে বলে যে মা, তোমরা অনেকদিন থেকে আমার বিয়ের কথা বলছো, তোমরা বিয়ের ব্যবস্থা করো, আমি রাজি। কিন্তু ওর মা বাবা কেউই তখনও জানতো না যে ও কিন্তু একটা সম্পর্কে আছে। তো এবং ওরা ইন্ডিয়ান আর্মিতে কাজ করা একটা খুব ভালো ছেলের সঙ্গে বিয়ে ঠিক হয়ে যায়। কারণ আমি বলেছিলাম গ্রীষ্মা দেখতে ভীষণ সুন্দর, গ্রীষ্মাকে যে দেখবে সেই পছন্দ করবে। লিটারেচারের ছাত্রী, কথাবার্তায় তুখোড়, এবং মানে সাহিত্য নিয়ে যারা একটু চর্চা করে, যারা কবিতা, যারা গান, যারা সাহিত্যিক মানে সাহিত্য মনোভাব সম্পন্ন হয়, তাদের কথাবার্তার মধ্যে একটু সাহিত্যের প্রলেপ কোথাও গিয়ে একটা পড়ে, কিন্তু মানে কথাবার্তাটার মধ্যে একটা কোথাও একটু সাহিত্য গন্ধ, কাব্যিক গন্ধ পাওয়া যায়। এবং ওর কথাবার্তা, চেহারা সবকিছু মুগ্ধ করে ছেলেটিকে, যে ইন্ডিয়ান আর্মিতে কাজ করতে, এবং তাদের অবস্থাও ছিল খুব ভালো। দুজনের বিয়ে ঠিক হয়ে যায়। এবং সব থেকে হচ্ছে মেয়েটি, ছেলেটি যেহেতু খুব পজিটিভ ছিল, এই আমাদের শ্যারন রাজ, কারণ একবার গ্রীষ্মাকে কেউ বিরক্ত করেছিল, শ্যারন রাজ ওর বাড়িতে গিয়ে তাকে ছেলেটাকে হুমকি দিয়ে এসেছিল। ও জানতো যে জানতে পারলে ছাড়খাড় হয়ে যাবে, তাই শহরের বাইরে গিয়ে ওদের এনগেজমেন্ট হয়, অনেকটা ওই ডেস্টিনেশন ওয়েডিং এর মতো, অন্য জায়গায় গিয়ে। এদের টাকার অভাব ছিল না। সেই এনগেজমেন্টের কথা কিন্তু শ্যারন রাজ জানতোই না। যথারীতি এনগেজমেন্ট হয়ে গেছে, এবার বিয়ের দিনও আস্তে আস্তে এগোবে, পড়াশোনা চলছে, ঠিক আছে। এইবার শুরু হলো নতুন নাটক। কারণ কিছু ভিডিও, হ্যাঁ খুব বাজে মেয়ে, কিছু ভিডিও, কিছু ছবি আপত্তিকর না, মানে যেটা দেখলে হয়তো অনেক অসুবিধা হতে পারে, ব্ল্যাকমেল করতে পারে ছেলেটা, সেই ধরনের ছবি কিন্তু এই শ্যারন রাজের কাছে ছিল। এই গ্রীষ্মার শ্যারন রাজ ছেলেটাই ওরকম ছিল না যে কখনো ওই ছবিগুলোকে নিয়ে মেয়েটার মান সম্মানে টানাটানি করবে। জোর করতে পারে, তুমি আমাকে বিয়ে করো, তুমি আমাকে ছেড়ে যেও না, কিন্তু কখনোই ওই ছবিগুলো নিয়ে ব্ল্যাকমেল করার মতন ওর মানসিকতা ছিল না। কিন্তু এই মেয়েটার চোরের মন পুলিশের ভয় হয়, যদি বিয়ের পর ওই ইন্ডিয়ান আর্মিতে যে কাজ করে ওই ছেলেটার বাড়িতে গিয়ে ছবিগুলো দেখায়, তাহলে তো সংসার ভেঙে যাবে। তাই এনগেজমেন্ট সেরে আসার পর শুরু হলো নতুন নাটক। কি না, আমার না বাড়ির লোক বিয়েটাই মেনে নেবে না, আমার বাড়ির লোক অ্যারেঞ্জ ম্যারেজ পছন্দ করে, আমার বাড়ির লোক লাভ ম্যারেজ এগেনস্টে। ছেলেটা কিন্তু প্রথমে একদমই বুঝতে পারিনি। সত্যি মেয়েটা বাজে। এই কারণে সোনালিতে আমি একটা কথা সেদিন খুব আপত্তিকর একটা কথা আমার ছেলেকে বলেছি, বা বড় ছেলেকে, হয়তো তোমাদের শুনলে কেমন লাগবে আমি জানি না। তুমি খুব আপডেট, তুমি, আমি জানি তুমি খুব আপ টু ডেট, সেটা আমি জানি, কিন্তু তো আমি আমার ছেলেকে বলেছি যে দেখ, বিয়ে যদি কোনোদিনও সম্পর্কে আসিস, বিয়ে করার আগে 10 বার না 10 লক্ষ বার চিন্তা করবি। যেহেতু আমাদের লিভ টুগেদারটা আমাদের আইনসম্মত, মানে কোনো রকম লিগ্যাল কোনো ঝামেলা হয় না, সেহেতু যখন আইনসম্মত আমাদের এখন লিভ টুগেদারটা, দরকার হলে লিভ টুগেদার করো, দরকার হলে আমি মা হয়ে আমার ছেলেকে বলেছি, মানে পরবর্তীকালে, এখন না, সেটেল হওয়ার পর দরকার হলে 4-5টা মেয়ের সঙ্গে লিভ টুগেদার করো। কারণ ফিজিক্যাল নিড প্রত্যেকের থাকে, মেন্টাল নিড প্রত্যেকের থাকে, কিন্তু বিয়ে করার আগে 10 লক্ষ বার 10 কোটি বার চিন্তা করো। কারণ বিয়ে করলে কিন্তু তাকে
একটা এমন মেয়েকে বিয়ে করবে যে তোমাকে সত্যি ভালোবাসবে, তার থেকে বিয়ে করো না তাও ঠিক আছে, কিন্তু খারাপ লোককে জীবনে এনো না, ইনভাইট করে এনো না। কারণ ছেলেদের ডিভোর্স পেতে এখনো আমাদের দেশে, ছেলে মেয়ে যতই আইন সোজা হোক না কেন, ছেলেদের মাথার ঘাম পায়ে পড়ে যায়। এবং অনেক মেয়ের ইদানিংকালে, বলতে খারাপ লাগছে, কিছু ঘটনা আমার বন্ধুদেরও শুনেছি, কিছু কিছু মেয়ে এখন কিছু ছেলেদের মানে প্রতি বড্ড বেশি, এখন মেয়েদের প্রতি যেমন অন্য ধরনের অত্যাচার হয়, কিছু ছেলেরও মেয়েদের কাছে অত্যাচারিত হয়। বিয়ের পর তারা একটা লামসাম অ্যামাউন্ট দাবি করে ডিভোর্সের বিনিময়ে, সেটা দিতে গিয়ে ছেলেটার জীবন শেষ হয়ে যায়। এবং আইনত এখনো কিন্তু মেয়েটা চাকরি করলেও ছেলে মেয়েকে কিন্তু ইকুয়ালি বিচার করা হয় না। মেয়েদের পক্ষে কিন্তু অনেক আইন আছে, এবং এটার সদ্ব্যবহার কিন্তু যার প্রয়োজন সে করে না, এটার অপব্যবহার তারাই করে যাদের প্রয়োজন নেই, যারা অনেকে প্ল্যান করে করে। আমি কিন্তু এটা একটা গড় পর্তা বলছি। এবং ও বলতে থাকে যে আমার বাড়িতে এই বিয়েটা মেনে নেবে না, এই বিয়েটা, এবং বারবার ওই শ্যারন রাজ বলতে থাকে আমি তো কদিন পর জীবনে দাঁড়িয়ে যাব, তুমি কেন কনভিন্স করাতে পারছো না কাকুমাকে, আঙ্কেল আন্টিকে। যখন দেখে কোনো মতেই এই ছেলে ঘটবে না, এবং ওই ছবিগুলো এবং ভিডিওগুলো ওর কাছে আছে, তো তাহলে ভবিষ্যতে একটা বিপদ হতে পারে, তখন ওর একটা অন্যরকম প্ল্যান আসে মেয়েটার মনে। যার জন্য এই জাজরা যখন এই বিচার করছিল, তখন তাকে ডেভিল আখ্যা দেয়া হয়। মানে তাকে বলা হয় যে, যেটা সাধারণত বলা হয় না, তাকে বলা হয় যে এরকম ইভিল, ডেভিল এসব বলা হয়। কারণ এরকম মহিলা, এত নিষ্ঠুর মহিলা খুব কম দেখা যায়। কারণ তখন মেয়েটার বয়স কত ছিল? 22 বছর। সেই সময় ও সার্চ করা শুরু করে গুগলে, কি করে একটা মানুষকে মেরে ফেলা যায়। হ্যালো দীপান্বিতা, হ্যালো অ্যানা। কি করে মেরে ফেলা যায় কোন রকম প্রমাণ ছাড়া, অ্যাসিড দিয়ে। এমনকি কোনো অ্যাসিড আছে যে অ্যাসিড দিয়ে একদম পুড়িয়ে পুরো মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া যায়? এমনকি কোনো ট্যাবলেটস আছে যেগুলো খেলে একদম মরে যাবে এবং কোনো রকম ধরা পড়বে না? খুনের পদ্ধতি গুগলে সার্চ করতে থাকে, পরবর্তীকালে ইনভেস্টিগেশন করে দেখা গেছে। এবং করতে করতেও দেখে, কতগুলো পদ্ধতিও দেখে। তার মধ্যে খুব কমন আমাদের বাড়িতে থাকে প্যারাসিটামল, যেটা কিনা আমরা সেফ ড্রাগ বলি, কিন্তু সবকিছুই ওভারডোজিং ডেঞ্জারাস। একদিন ছেলেটাকেও ফ্রুটির সঙ্গে, ফ্রুটি মানে কোল্ড ড্রিঙ্কসের সঙ্গে অনেকগুলো প্যারাসিটামল মিশিয়ে দেয় মেরে ফেলার জন্য। কিন্তু কোনো একটা কারণে ছেলেটা প্যারাসিটামল মেশানো ওই ফ্রুটিটা খেতে খেতে ওর একটা মানে কিরকম একটা গন্ধ লাগে, এবং মানে পুরোটা খেতে পারেনি বা কিছু একটা হয়েছিল, যার জন্য ওর কিন্তু বেঁচে যায়। এবার আরো ডেসপারেট হয়ে উঠলো আমাদের গ্রীষ্মা, কারণ শ্যারনকে মারতেই হবে, কারণ দিন তো এগিয়ে আসছে বিয়ের, ওকে তো রাস্তা থেকে সরাতে হবে না। তখন ওকে একদিন একটা অদ্ভুত পদ্ধতি নেওয়া হয়, মানে ফুচকার যেমন দোকান থাকে, স্ট্রিট ফুড যেমন আমাদের বিক্রি হয় কলকাতায় বহু রাস্তায়, সেরকম একটা জায়গায় নিয়ে যায়। দি বলে, দেখো আমরা দুজন দুটো কোল্ড ড্রিঙ্কসের বোতল নিয়েছি, যে আগে শেষ করতে পারবে সে 500 টাকা পাবে বা কিছু একটা পাবে, এরকম একটা কিছু একটা মানে বাজি একটা কিছু একটা চ্যালেঞ্জ করা হয়। এবং সেই ওষুধটার নামটা আমি বলতে পারবো না লাইভে, সেই ওষুধগুলো মিশিয়ে দেওয়া হয় ওর বোতলে। ও তো আর দেখছে না যে, ও ভাবছে ও এটা ওই প্যাকটা খুলছে, সিল প্যাকটা, ও কি আর ভাবছে যে খুলে ওর মধ্যে মিশিয়ে দিচ্ছে গুঁড়োগুলো? এটা কি কেউ ভাবতে পারে? আজকে আমার হাজবেন্ড যদি আমাকে একটা কোল্ড ড্রিঙ্কস খাওয়ায়, আমি কি ভাববো যে তার মধ্যে কিছু মিশিয়ে দেবে? তো ভালোবাসার নামে কলঙ্ক বলে না, এটা হচ্ছে ভালোবাসার নামে কলঙ্ক। হ্যালো প্রিয়াঙ্কা। প্রিয়াঙ্কা, তুমি যদি কালকে পার্সেলটা পাঠাও বা পরশু পাঠাও, ওই আইব্রো পেন্সিলের যে শার্পনার গুলো হয় না, শার্পনার 2-3টে পাঠিও না, শার্পনার একদম নাই। ভালোই হলো তুমি লাইভে আছো, শার্পনার গুলো পাঠিও না, খুব অসুবিধা হয়ে গেছে আমার।
পেন্সিলগুলো পড়ে আছে, শার্পনার নেই। যাই হোক, ল্যাকমে মোটা মোটা পেন্সিল। তো যাই হোক, কিন্তু সেইবারও ছেলেটা ওই খেয়ে, ওই ফ্রুটি মতন খেয়ে ওর ভীষণ গা পাক দিতে শুরু করে এবং ও বলে, দাদা তর্কে জিতে লাভ নেই বাবা, আমার ভীষণ বাজে লাগছে, বা একটা স্মেল আসছে কেমন, আমি খাবো না। নাও, তুমি জিতে গেলে তুমি টাকা নাও। সেই ভিডিও ক্লিপিংটাও কিন্তু আছে। কেউ পার্সোনালি চাইলে ভিডিও ক্লিপিংটা আমি পাঠাতে পারি, কারণ এটা খুব ভাইরাল হয়েছিল। তো সেইবারও কিন্তু মারতে পারলো না। এবার আমাদের গ্রীষ্মা কিন্তু, আমাদের বলবো না, ছি, গ্রীষ্মা কিন্তু আরো বিভৎস হয়ে ওঠে। এইবার একটা অন্যরকম প্ল্যান করে। প্ল্যানে যুক্ত হয় ওর মামা। মামা বলে, যেহেতু আজকালকার ছেলে মেয়েদের মধ্যে প্রি মিক্সিংটা খুব বেশি, আমি বললাম না, যার জন্য অনেক সম্পর্ক ভেঙে যাচ্ছে, কারণ বিয়ে অবধি এগোচ্ছে না, এই কারণে সবকিছু জানা বোঝা হয়ে যাচ্ছে, কে কাকে কতটা স্যাটিসফাইড করতে পারে, কে কতটা এবিলিটি দেখাতে পারে, কে কতটা অ্যাক্টিভিটি, তার কিরকম, সে কতটা অ্যাক্টিভ, এগুলো পরীক্ষিত হয়ে বিয়ে হচ্ছে। মানে ভাবা যায় না যে একটা মানুষ, যে সম্পর্কটা আমরা করতে চলেছি, আমি সাউথের বিয়ে দেখেছিলাম, মন্দিরে বিয়ে হয়, অর্থাৎ এটা একটা পবিত্র বন্ধন, একটা ফ্যামিলির সঙ্গে একটা ফ্যামিলি, একটা ছেলের সঙ্গে একটা মেয়ে শুধু নয়, এবং তাদের নেক্সট জেনারেশন আসবে, একটা সোলমেট আমরা যাকে বলি। শুধুমাত্র ফিজিক্যালি সে আমাকে স্যাটিসফাইড করতে পারছে কিনা সেটাই কি যথেষ্ট? সে মানুষটা আমার কত কাছের, সে মানুষটা আমার কত প্রিয়, তাকে আমি, এই কথাটা অনেকে ভুলে যাচ্ছে, আনফর্চুনেটলি ভুলে যাচ্ছে। তাদের মধ্যে আমাদের এই এই মেয়েটি তো অবশ্যই, যার নাম বললাম গ্রীষ্মা, কারণ ওকে ওর ভালো লাগেনি। তো ও ওকে বলে, শ্যারনকে, যে দেখো এই তারিখটা ছিল, আমি বলছি, তারিখটা ছিল, তারিখটা লেখা আছে আমার কাছে, তারিখটা ছিল 14ই অক্টোবর 2022। ও বলে যে আমার বাড়ির সকলে মন্দিরে পুজো দিতে যাবে, আমি বাড়িতে একা থাকবো, তুমি আসতে পারবে, আমার তোমাকে খুব কাছ থেকে পেতে ইচ্ছে করছে। এই ডাকটা কিসের ডাক এটা বলে বোঝানোর দরকার পড়ে না। অদ্ভুতভাবে এই শ্যারনের মধ্যে একটা এক্সাইটমেন্ট তৈরি হয় নিজের প্রেমিকাকে আরো গভীরভাবে কাছে পাওয়ার জন্য। কারণ যেহেতু ওরা বিবাহিত ছিল না, সেহেতু ওদের কাছে পাওয়ার সম্ভাবনাটা খুব কম ছিল। মানে অল্প অল্প, মানে লোক লুকিয়ে, সময় সুযোগ করে, রেগুলার তার পারতো না, ও রাজি হয়ে যায় এক কথায়। এবং এটা সবটাই ছিল ওই আমাদের যে মেয়েটার কথা বলছি বারবার, ওর নামটা আমি ভুলে যাচ্ছি, গ্রীষ্মার মামার প্ল্যান। এবং গ্রীষ্মার মামা সবটাই জানতো যে শ্যারনকে সেদিন মারা হবে, গ্রীষ্মা মারবে। এবং এই গ্রীষ্মার মামা ওর মা বাবাকে মন্দিরে পাঠিয়ে দেয়, সবাইকে পাঠিয়ে দেয়। 10:30টার মধ্যে ওরা মন্দিরে চলে যায়। দিনটা ছিল, আমি এখনো বললাম, রিপিট করলাম, দিনটা ছিল 14ই অক্টোবর 2022। 10:30-এর মধ্যে ওরা মন্দিরে চলে যায়। 11টার মধ্যে শ্যারন কিন্তু ওদের বাড়িতে এসে পৌঁছায়, শ্যারন রাজ। এবং যখনই ওরা প্রভোগ করতে থাকে মেয়েটা ছেলেটাকে কাছে টানার জন্য, প্রভোক্ট, ও তো এমনিতেই প্রভোগ করার দরকার নেই, যখন ওর কাছে আসার চেষ্টা করে, শারীরিক সম্পর্ক তৈরি করার চেষ্টা করে, তখন বলে 1 মিনিট, আমি একটা আয়ুর্বেদিক ওষুধ নিয়ে এসেছি, যেটা খেলে তুমি আমাকে বহুক্ষণ ধরে আদর করতে পারবে, বহুক্ষণ ধরে আমরা সেক্সুয়াল রিলেশনটাকে চালাতে পারবো। এটা অদ্ভুত একটা মিরাকল ওষুধ। এবং আমি চাই, আজকে তো ওরা 8-9 ঘন্টার আগে আসছে না, আজকে আমি অনেকক্ষণ তোমাকে শারীরিকভাবে পেতে চাই, ওইটুকু তো আমার খিদে মিটবে না, আজকে আমার প্রচন্ড তোমাকে পাবার আকাঙ্ক্ষা। এবং এটা বলে একটা শরবতের সঙ্গে ওই জিনিস খাইয়ে দেওয়া হয়। ছেলেটা কিন্তু খেয়ে নেয় অন্ধবিশ্বাসে। এবং খাওয়ার পর ওদের মধ্যে ইন্টিমেট রিলেশন হয়।
ওরা ইন্টিমেট হয়, ওদের মধ্যে ফিজিক্যাল রিলেশন হয়। ছেলেটা বাড়ি ফেরার পর অস্বাভাবিক শরীরে জ্বালা তৈরি হয়, এত জ্বালা তৈরি হয় যে ছেলেটাকে হসপিটালাইজড হতে হয়। একমাত্র ছেলেটার ভাই জানতো যে ও গ্রীষ্মার কাছে গেছিল। ছেলেটার ভাইয়ের নাম ছিল শিমন। শিমন বারবার গ্রীষ্মার কাছে গিয়ে বলে, তুমি কি কিছু খাইয়েছো, তোমাদের বাড়ি থেকে কিছু খেয়েছে? কারণ দাদা আমাকে বলে গেছিল যে তোমার সঙ্গে দেখা করতে যাচ্ছে, কারণ ভাইকেও সব কথা বলতো। গ্রীষ্মা কিছুতেই স্বীকার করে না, এবং প্রত্যেকটা জায়গা অস্বাভাবিক জ্বালা পড়ে এবং পছন ধরতে থাকে শরীরে। ডাক্তাররাও কিন্তু ইনভেস্টিগেশন করে বার করতে পারছিল না, এবং পাঁঠা কাটার যন্ত্রণা, মানে ছাগলের কাটলে যেমন ছটপট ছটপট করে সেই যন্ত্রণার মতন ছেলেটা ছটপট ছটপট করছিল বেডে। কিন্তু ছেলেটা তখনও এই গ্রীষ্মার নামে একবারও পুলিশে কমপ্লেন করে, নিজের সন্দেহের তালিকার মধ্যে পড়ে, কারণ লাস্ট ওদের বাড়িতেও খেয়েছে। এই জন্য পুলিশ কোনো রকম কিছুই করছিল না, ডাক্তাররা হাতরে বেলাচ্ছিল কারণ। কিন্তু গ্রীষ্মার এই শ্যারনের মা বাবা গ্রীষ্মার কাছে গিয়ে হাত জোর করে দাঁড়ায়, কারণ ততক্ষণে শ্যারনের ছোট ভাই ওর মা বাবাকে বলেছে যে দাদা ওদের বাড়িতে গেছিল, যে তুমি কি কিছু খাইয়েছো আমার ছেলেকে, বলো তাহলে, তাহলে ডাক্তারদের প্রপার ইনভেস্টিগেশনের সুবিধা হবে এবং কোন ওষুধটা খেলে সত্যি সত্যি কাজ দেবে সেটা বেরিয়ে আসবে। প্লিজ বলো, কারণ আমার ছেলেটাকে বাঁচতে দাও। গ্রীষ্মা স্বীকার করে না। এবং 2022 সালের 25শে অক্টোবর 11 দিন আইসিইউতে লড়াই করে মারা যায় 24 বছরের শ্যারন রাজ। যখন মারা যায় তার দুদিন আগে, যখন শ্যারন বুঝতে পারে যে সত্যি সত্যি গ্রীষ্মার মধ্যে ইনভলভড এই কনস্পিরেসির মধ্যে, তখন কিন্তু ও পুলিশকে, মানে ম্যাজিস্ট্রেটের সামনে বলে যে আমাকে এরকম একটা জিনিস খাইয়ে দেওয়ার পর থেকে কিন্তু এরকম হয়েছিল, সব কিছু ডিটেলসে বলে যায়। এবং ও 25শে অক্টোবর মারা যায়। ইনভেস্টিগেশন শুরু হয়। ইনভেস্টিগেশন শুরু হয়ে 25শে অক্টোবর 2023-এই ইনভেস্টিগেশন শুরু হয়ে যায়, এবং 31 অক্টোবর 2023-এ গ্রীষ্মার মা, গ্রীষ্মার মামাকে গ্রেফতার করা হয়। 2024-এর না 2023-এর এই ঘটনাটা তো ঘটলো 2022-এ 25শে অক্টোবর মারা গেল। 2022-এর 31শে অক্টোবর ওদেরকে গ্রেফতার করা হলো। ওই ম্যাজিস্ট্রেটের সামনে শ্যারন যেগুলো বলে গেছিল সেই কথার পরিপ্রেক্ষিতে সন্দেহভাজন হিসাবে 2022-এর 31শে অক্টোবর গ্রীষ্মাকে ওই মামাকে ধরা হয়। এবং 2023 সালে 25শে জানুয়ারি চার্জশিট তৈরি হয়, বড় চার্জশিট, এবং তাতে কিন্তু ওদের দোষী সাব্যস্ত করা হয়। কিন্তু কোনো একটা অজানা কারণে সেপ্টেম্বর মাসে সেই বছরেই, অর্থাৎ 2023 সালে, এরা কিন্তু সকলেই জামিনে মুক্ত পেয়ে যায়। কিন্তু পুলিশদের একটা দল এই এত বড় অন্যায় সহ্য করতে পারছিল না। তাদের মনে হয়েছিল যে এই সমস্যার সমাধান হওয়াটা খুবই দরকার। তাই তারা আবার পুনরায় একটা ইনভেস্টিগেশন চালু করে, এবং এই ইনভেস্টিগেশনটা চালু হয় 2024 সালের 15 অক্টোবর, এবং এটাকে শেষ হয় ইনভেস্টিগেশনটা 24শে অক্টোবর চালু হয় ইনভেস্টিগেশনটা, এবং জানুয়ারির 3 তারিখে ইনভেস্টিগেশনটা শেষ হয়। এবং এখানে প্রমাণ হয়ে যায় যা, তার পরিপ্রেক্ষিতে এদেরকে অ্যারেস্ট করা হয়। কেস ওঠে। কেস ওঠার পর এই বছরই 2025 সালে মানে খুব দুঃখের সঙ্গে যেটা বলতে হচ্ছে যে এইরকম চার্জশিটে এগুলো ছিল,
302 খুন, 364 ধারা অনুযায়ী খুনের ষড়যন্ত্র, 328 ধারা অনুযায়ী বারবার বিষ প্রয়োগ করে ছেলেটাকে খুনের চেষ্টা, 203 ধারা অনুযায়ী বিচারককে প্রতারিত করে বারবার বিচারককে কেসটাকে অন্যদিকে মোড় দেওয়ার চেষ্টা করা, এসব অপরাধে তাকে জানুয়ারিতে এই বছরেরই জানুয়ারিতেই মৃত্যুদণ্ড আদেশ দেওয়া হয় 20 তারিখে। সব থেকে অল্প বয়সী মহিলা কেরালাতে এই আমাদের গ্রীষ্মা, ভারতবর্ষে আজ অব্দি সব থেকে কম বয়সী মহিলা, যাকে এই বছরেরই 2025-এর 20 তারিখে জানুয়ারি মাসে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এখনো কার্যকর হয়নি, হয়তো এরপরে না গো। প্রথম কথা হচ্ছে আজকে প্রচন্ড জ্বর আমার, আমি অ্যান্টিবায়োটিক খেতে ভুলে গেছি, অ্যান্টিবায়োটিকটা খেতে ভুলে গেছি, এত শরীর খারাপ ছিল, এসে খাবারও জোটেনি, সেটা খাবারটাও খেতে ভুলে গেছি, কারণ আমি এখন একটা অন্য পোর্শনে আছি। সত্যি কথা বলতে কি, আমার শরীরটা খুবই খারাপ করছিল লাইভে আসার আগে, আমার লাইভ করার মতো ক্ষমতা ছিল না, কিন্তু যেহেতু ওই কথা দিয়েছি, আগে থেকে অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে, সেহেতু আমাকে বারবার আসতে হয়েছে, মানে মনে হয়েছে যে না আসি, লাইভটা করি, সেই কারণেই আমি লাইভটা করছি। কিন্তু সত্যি সত্যি তুমি ঠিকই ধরেছো, আমি বারবার অফ হয়ে যাচ্ছি, মানে বারবার আমার ফোকাস চলে, চোখের মধ্যে আমার সবুজ 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 কিলিবিলি নামছে, মানে চরম আমার হাই টেম্পারেচার এখন। আমি ক্যালপল পর্যন্ত খেলাম, ওষুধ অ্যান্টিবায়োটিক খেলাম, আর তাড়াতাড়ি করে কিছু খেতে পারলাম না, মোটামুটি একটু লাইট হরলিক্স খেলাম, লাইট হরলিক্স খেয়ে বসছি, পেটে খিদে আছে, খেতে পারিনি, উইক লাগছে, কিন্তু লাইভটা করার কথা আছে বলে লাইভটা করতে এসেছি। ব্যাপারটা বুঝিয়ে দিই, আচ্ছা তোমাদের যদি গোলমাল থেকে থাকে আমি বলে দিচ্ছি। ব্যাপারটা হচ্ছে 2022 সালে 25শে অক্টোবর ওই আমাদের শ্যারনের মৃত্যু হয়, তার দুদিন আগে সে পুলিশ ম্যাজিস্ট্রেটের কাছে স্বীকার করে যায়, বলে যায় যে তাকে ওই মেয়েটি কিছু খাইয়েছিল, এবং সেই অনুযায়ী 31শে অক্টোবর 2022-এ গ্রীষ্মার মামাকে গ্রেপ্তার করা হয়, চার্জশিট গঠন করা হয় জানুয়ারি মাসে 2023-এ, কিন্তু সেপ্টেম্বর মাসে ওদেরকে ছেড়ে দেওয়া হয়। কিন্তু পুলিশ, একদল পুলিশ ছিল যারা নাছোড়বান্দা ছিল, তারা কোনো রকমেও তারা এটাকে মানতে রাজি ছিল না, তারা পুনরায় আবার চার্জশিট গঠন করে, ইনভেস্টিগেশন শুরু করে, এবং 2024 সালে 15ই অক্টোবর তারা চার্জশিট জমা দেয়, শুরু করে, এবং সেইটা পরের বছর অর্থাৎ 2024 সালে তোমার প্রমাণ হয়ে যায় যে 302 ধারা অনুযায়ী ও শ্যারনকে খুন করতে চেয়েছিল, 364 ধারা অনুযায়ী খুনের ষড়যন্ত্রে ও পাকড়াও হয়েছে, 328 ধারা অনুযায়ী বিষ প্রয়োগ করে বারবার খুনের চেষ্টা করেছে, একাধিকবার। মানুষ একবার ভুল করতে পারে, বারবার ভুল করতে পারে না, কুল একদম ব্রেনে মার্ডার করতে চেয়েছে। 2003 অনুযায়ী বিচারককে, পুরো আইন ব্যবস্থাকে ওরা ভুল পথে পরিচালনা করার চেষ্টা করেছে, এইগুলো প্রমাণ হয়ে যায়, এবং এই বছরই ওদেরকে 2025 জানুয়ারি 2025 সালের 20 জানুয়ারি মেয়েটিকে বিচার ব্যবস্থা কমপ্লিট করা, মানে শেষ হয়, এবং ওকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। ভারতবর্ষের সব থেকে কনিষ্ঠতম মেয়ে যার মৃত্যুদণ্ড হয়, আদেশ হয়েছিল। কি করেছিল মেয়েটা? এবার জানবো আমরা কি করেছিল, কেনই বা ছেলেটা মারা গেল। তার আগে প্যারাসিটামল গুঁড়ো করেও, এতগুলো প্যারাসিটামল মিশিয়েও মারা গেল না, ওষুধ মিশিয়েও মারা গেল না। প্যারাকুয়াট ডাইক্লোক্লাইড বা মিথাইল ডাইক্লোজেন এক ধরনের চাষের ক্ষেত্রে পোকা দমনকারী হিসাবে আমাদের ভারতবর্ষে ব্যবহার হয়। আমি আবারও বলছি, প্যারাকুয়াট ডাইক্লোক্লাইড বা মিথাইল ডাইক্লোজেন, যেটা বিজ্ঞানসম্মত নাম,
এটা চাষের ক্ষেত্রে পোকা দমনকারী হিসাবে ব্যবহার করা হয়। কয়েক ফোঁটা হিউম্যান বডিতে গেলে হিউম্যান মারা যায়। এবং এটা ইউরোপ, আমেরিকা, চায়না সমস্ত দেশেই এটা ব্যান করা আছে, একমাত্র ভারতবর্ষে এটা ব্যান করা হয়নি। এবং এই যে বিষটা, পোকা মারার যে বিষ, বেশ কয়েক চামচ সেদিন শ্যারনকে ওই একা বাড়িতে আয়ুর্বেদিক ওষুধ বলে, যে অনেকক্ষণ ওরা ফিজিক্যাল রিলেশনটাকে স্টে করতে পারবে, সেই বলে আমাদের এই গ্রীষ্মা খাইয়ে দেয়। এবং মৃত্যুর আগে ছেলেটার অঙ্গ প্রত্যঙ্গ পচতে থাকে, লাল হয়ে পুড়তে থাকে, ভিতরে যেন পুড়ছে, এবং ওর ঠিক ওই বার্নিং সেন্সেশনই হচ্ছিল। জল পিপাসা পেয়েছিল, ছেলেটা জল খেতে পারেনি। কতটা নিষ্ঠুর চিন্তা করো, কিভাবে মেরেছে ওকে। ওর গোটা ভিতরে পুড়ে একদম মানে অ্যাসিডের থেকেও বেশি আর কি, যেটা পুড়লে হয়, এবং পচে গোটা কোনো সমস্ত অর্গান পচে গেছিল। ওর কাছে মৃত্যুটাই ছিল তখন একমাত্র মুক্তির উপায়। এবং মৃত্যুর 2 দিন আগে ম্যাজিস্ট্রেটকেও বলে গেছিল যে হ্যাঁ, আমাকে কিছু খাইয়েছিল। তাই এই মৃত্যুদণ্ডটা, আমিও সাধারণত মৃত্যুদণ্ড দিলে আমার খুব কষ্ট হয় কিছু ক্ষেত্রে, কিন্তু এই ক্ষেত্রে এই রকম মেয়ের পৃথিবীতে থাকার কোনো অধিকার নেই। আর আরেকটা কথা হচ্ছে, এই যে জয়েন্ট ফ্যামিলি এখন উঠে গেছে, জয়েন্ট ফ্যামিলির কিছু ক্ষেত্রে প্রয়োজন ছিল। কারণ কালকে একটা কেস আমি শুনছিলাম যে একা বাড়িতে একজন মহিলা তার ডাক্তার হাজবেন্ডকে সম্পত্তি লিখিয়ে নিয়ে মেরে ফেলবে বলে ওই মুখে পুরো সেলোটেপ দিয়ে বক্স খাটের মধ্যে আটকে রাখতো, ঘুমের ওষুধ খাইয়ে। একটু ফাঁক ফুঁক দিয়ে আরো অক্সিজেন যায়, সামনে জলটা ফেলে দিত, জল দিত না। কিন্তু জানতো যে ও যেদিনই সম্পত্তি লিখে দেবে, ডিভোর্সের এতে লিখে দেবে, সেদিনই ওকে মেরে ফেলবে, কারণ ওর এক পুরুষে মন পড়তো না। আর যদি ওই বাড়িতে ওর মা বাবা থাকতো ডাক্তারটা, তাহলে কিন্তু ডাক্তারটার উপর বউ অত অত্যাচার করতে পারতো না। আর ভালোবাসার পার্টনার নির্বাচন করার আগে 1 না 1 লক্ষ 1 কোটি বার, তাতে তোমাকে চরিত্রহীন বলুক, যাই বলুক, আমি তো বললাম আমি এই আইনটার এখন কিন্তু পক্ষে। এই যে আমাদের এখন ফ্রি মিক্সিং থেকে আমাদের যে একটা লিভ টুগেদার করছে মানুষে, এবং সেটা আইনসম্মত, লিভ টুগেদার করো, সম্পর্ক থেকে বেরিয়ে এসো, তাও ভালো। কিন্তু লিভ টুগেদারও কিন্তু সাবধানে, কারণ লিভ টুগেদারেরও কিন্তু চান্স থাকবে তোমাকে মেরে ফেলার চান্স থাকবে, কিন্তু সম্পত্তি হাতানোর চান্স থাকবে একদম লিগ্যাল ম্যারেজ হলে। তাই এত জরুরি বোধহয় ভালোবাসা নয়, এত জরুরি বোধহয় বিয়ে নয়, যে আমার বন্ধুর বয়ফ্রেন্ড আছে, আমার বন্ধুর গার্লফ্রেন্ড আছে বলে আমাকেও প্রেস্টিজ বাঁচানোর জন্য এই বছর ভ্যালেন্টাইন্স ডেটা আমাকে ভালোভাবে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করার জন্য আমাকে একটা বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড অ্যাট এনি কস্ট জোগাড় করতে হবে না। পৃথিবীতে আমাদের অনেক কাজ আছে, অনেক লক্ষ্য আছে, অনেক কিছু আছে। সেদিকে যদি আমরা ফোকাসড হই, তাহলে এগুলো প্রয়োজন, এগুলো একটা ইম্পর্ট্যান্ট রোল প্লে করে আমাদের জীবনে। কিন্তু সেটা কি যে কাউরির সঙ্গে? নিশ্চয়ই না। সেরকম সতর্ক থাকা উচিত, সব সময় অন্ধবিশ্বাসটাকে বর্জন করে নিজের চোখ কান বুদ্ধি অ্যাপ্লাই করা উচিত। যখনই কোনো সন্দিগ্ধ কিছু তার আচরণ মনে হবে, যে যেদিনই শরবতটা খাওয়ানো হয়েছিল প্রথম দিন, যখন প্যারাসিটামল মিশিয়ে শ্যারনকে শরবত খাইয়েছিল গ্রীষ্মা, সেদিনই তো একবার সন্দেহ করা উচিত ছিল যে এই শরবতটা আমার খেয়ে শরীর খারাপ করলো কেন। কোনো রকমে বেঁচে গেছিল, তাতেও শিক্ষা হয়নি। তারপরেও যখন ওই ওষুধটা মিশিয়ে ওকে বলেছিল যে এই শরবতটা যে তাড়াতাড়ি খেতে পারবে, 2টো ফ্রুটির বোতল কিনেছে, একটা ফ্রুটির বোতলে অনেকগুলো ট্যাবলেট মিশিয়ে দিয়েছে, একটা ফ্রুটির বোতল এমনি। তা বোতলে যে ওষুধ মেশানো সেই বোতলটা ওকে দিয়ে বলেছে যে খেতে পারবে সে 500 টাকা পাবে। সেদিনই বা খেয়ে কেন শরীর খারাপ করলো? এই দুটো ঘটনা কি শ্যারন
যে কিনা রেডিওলজির ছাত্র ছিল, তার কি এইটুকু বুদ্ধি ছিল না? শুধু কি লেখাপড়ায় ভালো হলেই হবে? যে এর পিছনে কোনো কারণ নেই তো, আমি আরেকটু ভেবে দেখি, আর একটু ভেবে মেলামেশা করি। হ্যাঁ, আমি আজকে একটা গল্পই বলবো সোনালিদি, তোমাদের শুনতে হয়তো অসুবিধা হলো, আমি বোঝাতে পারলাম কিনা জানি না, কারণ ঘটনাটা খুব খটোমটো ঘটনা, ঘটনাটা ভীষণ খটোমটো ঘটনা। যাই হোক, ঘটনাটা খুব অন্যরকম লাগলো, কারণ ভালোবাসার মরশুম, ভ্যালেন্টাইন্স ডে, এখনো অনেক দোকানে এখনো লাভ সিম্বলের বেলুন ঝুলছে, গিফটস এখনো দেওয়া নেওয়া হচ্ছে, চকলেটসের বাকেট ভর্তি চকলেটস এখনো অনেক দোকানের সামনে সাজানো, টেডি বিয়ার সাজানো। ভালোবাসা কিন্তু অনেক এর থেকে গভীর। শুধুমাত্র কতগুলো গিফট বা কতগুলো তার বাইরের মানে চাকচিক্য নয়, ভালোবাসার রেসপন্সিবিলিটি অন্যরকম। তাই আমাদের অনেক বেশি সচেতন হওয়া দরকার, অনেক বেশি শিক্ষা নেওয়া দরকার। চারিপাশে ঘটনা দেখে আমাদের নেক্সট জেনারেশনকে, আমরা তো পার হয়ে এলাম, নেক্সট জেনারেশনকে অনেক সচেতন হওয়া উচিত। এবং প্রত্যেকটা মা বাবার উচিত ছেলে মেয়ের বন্ধু হওয়া, কারণ তারা যেন ভয় না পেয়ে তারা মা বাবাকে যেন সব কথা শেয়ার করে, কারণ তাতে হয়তো অনেক অনাগত বিপদকে আটকানো যেতে পারে। কার মনে কি আছে আমরা বলি, মনের নাম মধুমতি, চোখের নাম আয়না, আমি দুহাতে চোখ ঢেকে রাখি, মন যেন জানা যায় না, যায় না। মনের নাম মধুমতি, চোখের নাম আয়না, আমি দুহাতে চোখ ঢেকে রাখি, মন যেন জানা যায় না, যায় না। তা নয়, অনেক সময় চোখও মিথ্যা কথা বলে, যদি আমাদের অভিনয় ক্ষমতা দখল, সে অভিনয় ক্ষমতা সেরকম হয়। এই গানটা সোনালিদির জন্য করলাম, কারণ সোনালিদি বারবার গান শুনে বলছিল আমার, এবং আজকে লাইভে যদি আমার কিছু ল্যাক থেকে তাকে বোঝানোর, একটু প্লিজ আমাকে ক্ষমা করে দিও, কারণ আজকে আমার শরীরটা খুব খারাপ, খুব জ্বর। প্রফেশনাল জায়গায় আমি যখন কাজে যাই, চেম্বারে গেছি, খুব সেজে গুজে গেছি, কাজে গেছি, সবই গেছি, কিন্তু আমার শরীরের মধ্যে যে কত করা কষ্ট হচ্ছে সেটা আমি নিজেও জানি। জানি না গল্পটা বোঝাতে পারলাম কিনা, তবে আশা করি বোঝাতে পারলাম। এবং সব সময় চোখ মনের আয়না হয় না, যারা খুব চালাকি করে মনের আয়নাকে ঢাকতে পারে। তাই সুস্থ থাকো, বেঁচে থাকো, ভালোবাসো, কিন্তু যোগ্য জায়গায়, যোগ্য মানুষকে বা যোগ্য জায়গায় তোমার অমূল্য ভালোবাসাকে দিও। পরিষ্কার বুঝেছো? আমাকে সান্ত্বনা দিচ্ছ? ও বুঝেছি বুঝেছি, আমি তুমি জানো আমি মনে খুঁতখুত খুঁতখুত করি, সেই কারণে আমাকে সান্ত্বনা দিচ্ছ। যোগ্য জায়গায় যোগ্য জিনিসটাকে দাও, যোগ্য মানুষকে যোগ্য সম্মান দাও। কিন্তু এই নয় যে এই বছর একটা বয়ফ্রেন্ড, পরের বছর একটা বয়ফ্রেন্ড, এই বছর একটা বয়ফ্রেন্ড, ওর বছর একটা বয়ফ্রেন্ড। না, আমরা বিয়ে করার পরও আমাদের হাজব্যান্ডের থেকে অনেক সুন্দর লোক দেখি, অনেক আমাদের বিয়ে করার পরও আমাদের হাজব্যান্ডরা আমাদের থেকে অনেক সুন্দরী মহিলা দেখে, গুণী মহিলা দেখে। আমার হাজব্যান্ড তো কত শিক্ষিত মহিলাকে যে দেখেছে, কারণ আমার হাজব্যান্ডের ভীষণ আকর্ষণ, একটা পৃথিবীতে একটা ব্যাপারে ওর আকর্ষণ, সেটা হচ্ছে শিক্ষা, এডুকেশন। আমি একদিন বলেছিলাম যে আমি এত কম লেখাপড়া জানি, সাধারণ, তুমি কেন আমাকে বিয়ে করলে? আমাকে বলেছিল শিক্ষা মানে কিন্তু শুধুমাত্র একাডেমিক কোয়ালিফিকেশন না, শিক্ষা মানে কিন্তু অন্তরের শিক্ষাও বটে। এই যে তুমি রাত্রিবেলায় আমাকে আমি কি খাবো সেই নিয়ে ব্যস্ত হও, যদি খুব বিজি স্কেডিউল থাকতো তাহলে কি তুমি ব্যস্ত হতে পারতে? আর যে আমি তোমাকে ভরসা করে আমার পোষ্যদেরকে, আমার ছেলেদেরকে ছোটবেলায়, আজ আমার পোষ্যদেরকে রেখে নিশ্চিন্তে এদিক ওদিক ঘুরে বেড়াতে পারি, পারতাম? এই স্যাক্রিফাইসটা কি সবাই করতো? তো যেমন পরশুদিন একটা মজার ঘটনা ঘটেছে সোনালিদি,
আমার প্রচণ্ড রকমের মানে একটা প্রবলেম হচ্ছিল। প্রবলেমটা তোমাকে পরে বলবো। আমি ভাবছি আজকেও আহমেদাবাদ থেকে 4 দিন পর এসেছে, প্রচণ্ড চেম্বারে আজকে চাপ ছিল, তো আজকে আমি ওকে ডাকবো না ঘুম থেকে, কারণ আমি তো এখন আলাদা থাকি। আমি কদিন পর আবার উপরে গিয়ে থাকবো, এখন আলাদা থাকি গল্লির সঙ্গে, আর ও 3 তলায় থাকে। 3টে পর্যন্ত আমি ঘুমোতে পারছি না। আমি যখন ওকে ফোন করলাম, ও বলল তুমি এসো, আমি ঘুমাতে পারছি না, আমার প্রচণ্ড কোমরে টান দিচ্ছে, আমি ওষুধ বার করতে পারছি না ব্যাগ থেকে। আমাদের দুজনেরই দুজনকে দরকার ছিল সেদিন রাত্রিবেলা। আমি তখন আমার অসুখ ভুলে গেছি, আমি তাড়াতাড়ি করে গিয়ে ব্যাগ থেকে, আমি তো জানি ও কি ওষুধ খায় কি না খায়, কারণ ওর ওষুধের ব্যাগটা আমি গুছোই। এবং একার সময় আমি চুপি চুপি করে বলি, দেখো তুমি যে আমার সাজেশন নিয়ে ওষুধ খাও, এটা কিন্তু বাইরে রুটিও না, তোমার কিন্তু ডাক্তারির ক্ষেত্রে বদনাম হয়ে যাবে। তুমি এত বড় ডাক্তার, তুমি আমাকে জিজ্ঞেস করো ধরুন কোন অ্যান্টিবায়োটিকটা আমি খাবো বলো তো, কোনটা স্যুট করবে বলো তো, কোনটা সঙ্গে নিয়ে যাবো বলো তো। কারণ ও জানে যে ওর ধাতটা আমি খুব ভালো জানি, যে ওর কাছে কোনটা কোন ওষুধটা থাকা দরকার। আমি ছোট্ট প্যাকেট করি, বড় প্যাকেটগুলো রেগে যায়। ছোট্ট প্যাকেটের মধ্যে সব থাকে, মাথা থেকে পা পর্যন্ত সব কিছু থাকে। হ্যাঁ, আমি দিই তাড়াতাড়ি করে ওষুধ টষুধ বার করে দিলাম। ওষুধ বার করার পর ও আমাকে যে ওষুধটা সাজেস্ট করলাম, কিন্তু ওটা ভাবতেই পারিনি। আমি ভেবেছিলাম ইউরিন ইনফেকশন থেকে আমার কোনো কারণে হয়তো ভীষণ একটা ইরিটেশন, মানে জ্বালা হচ্ছে। তো আমি একটা অন্য ওষুধ খেতে যাচ্ছিলাম, তো ভাবলাম পরে ওটা খেতে যাচ্ছিলাম, কিন্তু খাইনি। বলো না না ওটা খেও না, তোমার কোনো কারণে, এই কারণে তোমার এটা অন্য জায়গা থেকে এটা হচ্ছে, এটা অন্য প্রবলেম থেকে হচ্ছে, তোমার কোনো কারণে কনস্টিপেশন হচ্ছে। কনস্টিপেশন থেকে অনেক সময় আমাদের ওই যে একটা অদ্ভুত জ্বালা, সেটা কিন্তু আমাদের সারা শরীরে ছড়িয়ে পড়ে, আমরা বুঝতেই পারি না যে সেটা মানে কোন পোর্শন দিয়ে হচ্ছে। ডাক্তার তো, আমি আমার প্যাসেজ বুঝতে পারছি না যে সেটা কোন প্যাসেজের দিয়ে জ্বালাটা হচ্ছে। মানে এমন হয়েছিল যে ওটা একটা অ্যানাল রে লাগানো একটা আমাকে ক্রিম দিল, সেটা লাগানোর পর আমি ঘুমিয়ে গেলাম, জ্বালা কমে গেল। আর আমি ভাবছি আমার ইউরিনাল প্যাসেজে জ্বালাটা করছি, এবং আমার এই হাতে পর্যন্ত জ্বালাটা ছড়িয়ে আসছিল। মানে কি লেভেলের জ্বালা হঠাৎ করে। তো হয়তো শরীরে এই সিজন চেঞ্জের সময় অনেক রকম প্রবলেম হয়। তা ও ডাক্তার বলে শুনেই বুঝতে পারলো, ও আমাকে প্রপার ওষুধটা বললো। আমিও, ও ঝুঁকে নিতে পারছিল না, বাথরুম থেকে বেরিয়ে আসতে পারছিল না, দাঁড়িয়ে ছিল চুপ করে দেওয়াল ধরে। আমি ওকে ধরে ধরে বসিয়ে দিলাম বিছানায়, বললো একটু বসো। বললাম না এখন আমি যাই নিচে, তোমাকে ওষুধ টষুধ খাইয়ে 5 মিনিট 10 মিনিট দেখলাম, কারণ গোল্ডি ভয় পাবে, একা ভাববে আমি হয়তো বেড়াতে যাচ্ছি। দিয়ে ওকে ওষুধ টষুধ খাওয়ালাম, জল দিলাম, 2বার জল খাওয়ালাম। দিয়ে এসে যখন নিজে ওষুধটা খেলাম, একটা অডিও স্টোরি চালালাম, অডিও স্টোরি চালিয়ে ঘুমিয়ে গেলাম। কিন্তু পরের দিন যখন সকালবেলায়, আমি একটা শাড়ি বার করে রেখেছিলাম, আজকে যে শাড়িটা পরে গেছিলাম, এটা এক্ষুনি একটু আগে অ্যানা ছিল, অ্যানার কাছ থেকে নেওয়া। আমার মনটা খুব খারাপ লাগলো যে বিশুর এত শরীরটা খারাপ, দূর আজকে আমি খুব সেজে যাবো না। আমার শরীর খারাপ থাকলে আমি বেশি সেজে যাই, কারণ যেন লোকে বুঝতে না পারে। কারণ এত প্রশ্ন করে যে বারবার এক কথা রিপিট করতে ইচ্ছে করে না, ভালোবেসেই প্রশ্ন করে, কিন্তু ওই এক কথা যে কি হয়েছে কি হয়েছে। আবার অনেকে বলে ডাক্তারের বউয়ের আবার অসুখ হয় নাকি? আরে ডাক্তারের বউ কি 10টা শিং নিয়ে জন্মেছে? সে তো মানুষ। চিকিৎসাটা আমরা তাড়াতাড়ি পাই। তো গিয়ে দেখছি ও বেশ ওয়েল রেস্ট হয়ে গেছে। আমি দেখে কি খুশি, তোমার শরীর ভালো হয়ে গেছে? বোঝায় ভালো হয়ে গেছে। কাল তুমি যদি আমাকে ওষুধটা না দিতে, আমি কিন্তু খুব কষ্ট পেতাম, আজকে চেম্বার করতে পারতাম না। প্রপার টাইমে গিয়ে তুমি আমাকে ওষুধ, তো তুমি আমাকে ফোন করনি কেন? আমি ভাবছি তুমি ঘুমিয়ে আছো, তা আমি ভাবছি তুমি ঘুমিয়ে আছো। এইটাই হচ্ছে সম্পর্ক, এবং এটাই থেকে থাকবে। আমি একদিন থাকবো না, সে হাম না রহেঙ্গে তুম না রহোগে, ফির ভি রহেগি নিশানিয়া। নিশানিয়াটা কি? নিশানিয়াটা কি শুধুমাত্র আমাদের নেক্সট জেনারেশন? তা নয়, আমাদের যে এই একে অপরের প্রতি ফিলিংস, এই ফিলিংসটা কোনো না কোনো জায়গায়, এই যে আমরা শেয়ার করছি, আমার ছেলে মেয়েদের সঙ্গে শেয়ার করছি, আমার বন্ধুদের সঙ্গে শেয়ার করছি, তোমরা তো আমার পরম বন্ধু। কোথাও গিয়ে কোনোদিন হয়তো কেউ বলবে, কোথাও গিয়ে কোনোদিন হয়তো এই ঘটনাটা কাউকে ইন্সপায়ার করবে যে সম্পর্ক একটা দিকে বিচার হয় না, সম্পর্ক
বাবা যেমন বদলানো যায় না, মা যেমন বদলানো যায় না, কে বলেছে ইচ্ছে মতো হাজবেন্ড ওয়াইফ বদলানো যায়? সম্পর্ক তো জন্ম জন্মান্তরের। তাই সেদিন আমি বললাম যে দেখো, পরের জন্মে আমাকে ভৃগুতে লেখা আছে, আমার একটা ভৃগু পাঠ সম্বন্ধে তোমাদের একদিন একটা লাইভ করবো। ভৃগু পাঠ সম্বন্ধে অদ্ভুত একটা বই, যেটা লাল কাপড়ে মোড়ানো থাকে এবং কিছু অলৌকিক কথাবার্তা, তোমার জন্মসাল, জন্ম সময়, মা বাবার নাম, জন্ম জায়গা মানে বার্থ প্লেস, তোমার জীবনী বলে দেওয়া যায়। তা আমার পরের জন্মে লেখা আছে কৈলাসে জন্ম হবে। মানে কৈলাসে আমি কি করে জন্মগ্রহণ করবো গো বিশু, আমার তো প্রচন্ড শীত। তা বলছে তুমি যে আমাকে বর হিসাবে পাবে, আর এই জন্মে আমি কষ্ট পাচ্ছি গরমে, আমি শীত ভালোবাসি, সেই কারণে আমি কৈলাসে থাকবো। ভালো, কিন্তু আমি তো খুব শীত কাতর। মানে আমরা আমরা শুধু এই জন্মে না, আমাদের পরের জন্মের প্ল্যানিংটাও কিন্তু দুজন দুজনের সঙ্গে করি। এই মজাটুকু না থাকলে এত স্ট্রেস নেওয়া যায় না। কারণ আমাদের প্রত্যেকেরই জীবন এখন একটা খুব স্ট্রেসফুল লাইফ। আমাদের প্রত্যেকেরই জীবন হচ্ছে নানা রকম সমস্যা, নানা রকম উপসর্গ, অসুখের তো শেষ নেই, কত রকম নতুন নতুন অসুখ বেরোচ্ছে। তার মধ্যে একটু হালকা মজা, একটু হালকা ভালোবাসা, এবং ভালোবাসি তোমায়, তুমি আমার জন্য অনেক করো, এতটা পাওনা আমার ছিল না, তুমি যতটা করো, তুমি করতে বাধ্য নও, বিয়ে করেছো বলে করতে বাধ্য নও, করছো। বা ছেলে যখন মাকে কিছু দেয়, একটা থ্যাংক ইউ কথাটা বড় নয়, থ্যাংক ইউ মানে হচ্ছে তার ভিতরের থেকে ধন্যবাদ জানানো। আমরা এটা ইজিলি যে একদম মানে এটা পাবো এটা না, সে দেওয়াতে একটা চোখে মুখে যে আনন্দের প্রকাশ, একটা ছোট্ট চিরকুটো যদি আমাকে ছোটবেলায়, ছোট সেদিন একটা প্রশ্ন করেছিলাম, লিখেছিল আমার মা খুব ভালো নাকি, আমার যে কি ভালো লাগতো। তাই প্রত্যেকের ভালোবাসাকে সম্মান করো, কারণ কে বলতে পারে, সেদিন বহুদিন পর ছোটটা যখন এই ঘরে এসে আমার কোলে এসে শুলো, আমি ছবিটাও পোস্ট করেছি, সোনালিদি দেখে নিও বা তোমাকে আমি পার্সোনালি পাঠাবো, সেই ছোটবেলায় ছোট যখন আমার কোলে এসে শুতো আর আজকের ছোঁয়ার মধ্যে কোনো পার্থক্য নেই, কারণ মাটাও এক আছে, ছেলেটাও এক আছে, তাই সম্পর্কটাও একই থাকবে। যাই হোক, ভালোবাসা এত পবিত্র জিনিস, সেটা নিয়ে এত ছেঁড়া, এত কাটা ছেঁড়া করতে ইচ্ছে করে না, তবে মাঝে মাঝে সতর্ক করতে ইচ্ছে করে বলেই হয়তো এই ধরনের গল্পগুলো আমরা বলি, ভয় দেখানোর জন্য নয়, সুরক্ষিত রাখার জন্য। আজকে এই পর্যন্ত, পরের দিন আবার দেখা হবে বুধবার ঠিক সন্ধ্যে 7টায়, এই দিন এই সময়। ততদিন খুব ভালো থাকো, সুস্থ থাকো, আনন্দে থাকো, পরিবারের সাথে থাকো, অসহায় পশুদের পাশে থাকো। ধন্যবাদ।